নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের খোলা মনেতে আর একটা অন্য স্বাদের গল্প। আমরা ছোটোবেলায় বনে বাদারে জলে জঙ্গলে মেইনলি যারা গ্রামের দিকে থাকে তারা তো অবশ্যই দেখেছে অনেক ঝাঁক ঝাঁক জোনাকি। সেই জোনাকির একটাই মানে ছিল, সেই ছোটোবেলায় আমাদের চিন্তার যে চিত্রপট ছিল সেখানে, সেটা একটা আলো জ্বলা মাছির মতো পোকা। শুনেছি বাবুই পাখি নাকি তাদেরকে নিয়ে তার বাসাতে গিয়ে গোবরের মধ্যে ঢুকিয়ে রাখলে তার ঘরটা আলোকিত হয়ে যায়। এরকম ছোট ছোট কয়েকটা জোনাকি ধরে কাঁচের বয়মে রেখে সেখান থেকেও আলো এক্সট্রাকশনের চেষ্টা আমরা আমাদের মতো ছোট সায়েন্টিস্টরা আগে করেছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই জোনাকি শব্দের অর্থটা নানা রকমভাবে চেঞ্জ হয়ে গেছে। এর একটা ভালো নামও আছে, খদ্দোত। আজকে খোলা মনেতে একটা অন্য স্বাদের খদ্দোত মানে জোনাকির গল্প। লিখেছেন সুবোধ ঘোষ। ৪৫ বছর বয়স হলেও ৩৫-এর চেয়ে কম বয়সের মানুষ বলে মনে হয় এবং গৌরকান্তি বলে যা বোঝায় তার চাইতে অনেক বেশি ফর্সা গায়ের রং পুষ্কর রায়চৌধুরী। চেহারাটা সত্যি সবসময় যেন ধপধপ করে। ঠোঁট দুটো সবসময় যেন দুরন্ত রক্তের আভায় লালচে হয়ে টুকটুক করে। দেখে মনে হয় একজন খাঁটি বিলিতি সাহেব মানুষ আলখাল্লার মতো প্রকাণ্ড ঢিলে একটা পাঞ্জাবি আর জরিপাড়ের ধুতি পরে রয়েছে। যার সঙ্গে প্রথম পরিচয় হয় তাকেই প্রথম আলাপে মুগ্ধ করে দিতে পারে পুষ্কর রায়চৌধুরী। বড় সুন্দর করে কথা বলতে পারে পুষ্কর রায়চৌধুরী, এবং গলার স্বরেও যেন সুরেলা মধুরতার ধ্বনি রিমঝিম করে। কিন্তু শুধু কথার ভঙ্গি নয়, এবং সুন্দর চেহারার আবেদনও শুধু নয়। যে সব কথা বলে পুষ্কর রায়চৌধুরী সেসব কথা যেন বিস্ময়ের ইন্দ্রজাল। যে শোনে তারই মনে পুষ্কর রায়চৌধুরীর জন্য একটা শ্রদ্ধাময় সমবেদনার আবেশ নিবিড় হয়ে ওঠে। এই শহরের শেষ প্রান্তে, শেষ ল্যাম্পপোস্টের ছায়া থেকে একটু দূরে, শুধু পাখির কাকলিতে মুখর হয়ে থাকা একটা নিরালাতে যে বাগান বাড়িটা প্রায় ২০ বছর ধরে ছায়াবাড়ির মতো সারাহীন অস্তিত্ব নিয়ে পড়েছিল, সেই বাগান বাড়িকে শহরের মানুষ কলকাতার সেই বিখ্যাত বিবি রায়চৌধুরীর একটা সম্পত্তি বলে জানত। আরও জানত বিখ্যাত বিবি রায়চৌধুরীর এই রকমের আরও কত সম্পত্তি দেশের আরও কত শহরে, কত নিরালাতে পড়ে আছে। আজকাল যে পুষ্কর রায়চৌধুরী সস্ত্রীক এই বাড়িতে থাকে, সে হলো সেই বিখ্যাত বিবি রায়চৌধুরীর একমাত্র ছেলে। বিখ্যাত বিবি রায়চৌধুরী আজ আর বেঁচে নেই, এবং শহরের অনেকেই জানে তার সেই সব সম্পত্তি আর বেঁচে নেই, সব গিয়েছে। বিবি রায়চৌধুরী মারা যাবার আগেই তিনি তার সেই বিপুল সম্পত্তির অন্তর্ধানের দুঃখ সহ্য করে গিয়েছেন, এবং বোধ হয় এই শহরের এই বাগান বাড়িটাই তার ঐশ্বর্যের বিপুল ধ্বংসের মার থেকে কোনো মতে আত্মরক্ষা করতে পেরেছে, এবং তার একমাত্র ছেলে পুষ্কর সস্ত্রীক এসে সেই বাড়িতে ঠাঁই নিয়েছে। একটা যে সে মানুষের ছেলে নয় পুষ্কর রায়চৌধুরী, এবং একদিন যে অবস্থা ছিল সে অবস্থার গৌরবও যে সে ধরনের ছিল না। আজও গল্প করে পুষ্কর রায়চৌধুরী, এবং প্রথম আলাপে বিমুগ্ধ শ্রোতা সে গল্প শুনে আরও মুগ্ধ হয়ে যায়। আজই সকালে ম্যাজিস্ট্রেটের বাংলোতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলাপ করে এসেছে পুষ্কর রায়চৌধুরী। ৩ দিন হলো দুমকা থেকে বদলি হয়ে এই শহরে এসে সবেমাত্র চার্জ নিয়েছেন যে ম্যাজিস্ট্রেট বয়সে ভারিক্কি নয়, মেজাজও ভারিক্কি নয়, হাসি খুশি ওর স্পোর্টস প্রিয় মানুষ যে মিস্টার দত্তগুপ্ত, তিনিও পুষ্কর রায়চৌধুরীর সঙ্গে প্রথম আলাপের বিস্ময় সহ্য করতে গিয়ে পুষ্কর রায়চৌধুরীর মুখের দিকে কিছুক্ষণ
শ্রদ্ধা বিচলিত দৃষ্টি তুলে তাকিয়েছিলেন। পুষ্কর বলে, বাবার নিউমোনিয়ার সংবাদ যেদিন কাগজে বের হলো, সেদিন স্টক এক্সচেঞ্জের সেই বিচলিত অবস্থা আজও আমার মনে পড়ে মিস্টার দত্তগুপ্ত। ইন্ডিয়ান আয়রন 25 টাকা 15 আনা থেকে চট করে 25 টাকা 8 আনায় ডিক্লাইন করে গেল। সিলভারেও বেশ প্যানিক দেখা দিয়েছিল। 166 টাকা 8 আনা থেকে স্টার্ট করে 164 টাকা 15 আনাতে ফিনিশ হয়ে গেল। আশ্চর্য? হ্যাঁ, একটু আশ্চর্যেরই ব্যাপার হয়েছিল মিস্টার দত্তগুপ্ত। কোন স্টেটের প্রেসিডেন্টের হঠাৎ মৃত্যু হলেও মার্কেটের ওপর এরকম রিয়াকশন হয় না, কিন্তু আমার বাবা। বলতে বলতে পুষ্কর রায়চৌধুরীর লালচে ঠোঁট দুটো যেন একটা অভিমানের ব্যথায় শিউরে ওঠে। যেন বলতে চায় পুষ্কর রায়চৌধুরী, আমি তো সেই বিপুল প্রভাব, ক্ষমতা, ঐশ্বর্য আর গৌরবেরই সন্তান। অথচ সেই বিবি রায়চৌধুরীর ছেলে পুষ্কর আজ টাকার অভাবে ছোট একটা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারছে না। এই শহরটা কালচারের দিক দিয়ে বড় দরিদ্র। 2টো লাইব্রেরি ছাড়া বলতে গেলে আর কোনো আয়োজনই নেই, যার সাহায্যে এই শহরের মানুষের মন আর রুচির রিফাইনমেন্ট সম্ভব হতে পারে। আজ 5 বছর ধরে তাই একটা কাজের পরিকল্পনা যেন পুষ্কর রায়চৌধুরীর জীবনের স্বপ্ন হয়ে উঠেছে, একটা আর্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠা। দেশের আর বিদেশের বিখ্যাত শিল্পীদের আঁকা বিখ্যাত ছবিগুলির রেপ্লিকা আনাতে হবে। আর চাই প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি যত ঐতিহাসিক কীর্তির, তাজমহলের, হুমায়ুনের কবরের, বুদ্ধগয়া, কোণারক আর মাদুরার মন্দিরের মিনিয়েচার, সারনাথের ও মথুরার ধ্যানী বুদ্ধের আর জৈন গোমেতেশ্বরের এক একটা মডেল মূর্তি। এই সব শিল্পকীর্তির নমুনা নিয়ে গ্যালারি সাজাতে হলে যে টাকা দরকার, সেই টাকাটা মোটামুটি জোগাড় হয়েই আছে। তাছাড়া ক্রাফটের একটা ওয়ান্ডার হাউস হবে এই ইনস্টিটিউট। এর জন্য আমি সারা ভারত তোলপাড় করব মিস্টার দত্তগুপ্ত। মহীশূরের চন্দন কাঠের কাজ, জয়পুরের মিনা, উড়িষ্যার ফিলিগ্রি, মুর্শিদাবাদের আইভারি, তাছাড়া বার্মার ল্যাকার, পাঞ্জাবের কামানগিরি, কাশ্মীরের ল্যাটিস ওয়ার্ক, নেপাল আর তিব্বত থেকে কিছু গ্রেটেক্সও আনাবো। দত্তগুপ্ত বলেন, বড় চমৎকার আপনার পরিকল্পনা। আমি মনে প্রাণে আপনার সাফল্য কামনা করি। মুখে যা বলে পুষ্কর রায়চৌধুরী, তার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যের বর্ণনায় ভরে আছে মোটা একটা ফাইল, যেটা এই ধরনের আলাপের সময় পুষ্কর রায়চৌধুরীর হাতেই থাকে। ইনস্টিটিউটের জন্য প্রথমেই একটা ভালো ভবন চাই। সেই ভবনের একটা প্ল্যানও ফাইলের ভেতরে আছে, এবং সেই প্ল্যান ফাইলের ভেতর থেকে বের করে নিয়ে নিজেরই সামনে রেখে গম্ভীর হয়ে যায় পুষ্কর রায়চৌধুরী। ওটা কি? প্রশ্ন করেন দত্তগুপ্ত। পুষ্কর হাসে। আমার দুশ্চিন্তা। আর্ট আর ক্রাফটের নমুনাগুলি জোগাড় করে ফেলতে যে টাকার দরকার হবে, সে টাকা অবশ্য আমিই দেব। কিন্তু আগে চোখ বড় করে প্রশ্ন করেন দত্তগুপ্ত। পুষ্কর হাসে। নেই করেও বিবি রায়চৌধুরীর ছেলের এখনো যা আছে, তাতে ওসব বস্তু কেনবার মতো লাখখানেক টাকা হয়েই যাবে। কিন্তু, আবার গম্ভীর হয় পুষ্কর, কিন্তু এই বিল্ডিংটা তৈরির খরচের জন্য একটু ভাবনায় পড়তে হচ্ছে। বিল্ডিংটা না হওয়া পর্যন্ত অন্য কাজ এগোতেই পারছে না। আশা করি আপনি আমার এই দুশ্চিন্তার ভার লঘু করতে কিছুটা সাহায্য করবেন। আমি কি করতে পারি বলুন? আমি আমার সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত আছি। তবে আজই সন্ধ্যায়
একবার গরিবের আশ্রমে দয়া করে পদার্পণ করুন না কেন? একটু চা খাবেন এবং আমার কাছ থেকে আরও ডিটেলস জানবার পর নিজেই বুঝতে পারবেন যে দত্তগুপ্ত বলেন, আজ নয়, কাল সন্ধ্যায় অবশ্যই আসব। এই বাড়িটা যেন একটু গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে ভালোবাসে। বাগানটা প্রায় একটা জঙ্গল হয়ে বাড়িটার গায়ের ওপর ডালপালা ছড়িয়ে দিয়েছে। দিনুমানে নানা রকম ছায়া আর আবছায়ার আড়ালে লুকিয়ে থাকা এই বাড়ির চেহারাটা তবু কিছু কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু সন্ধ্যা হলে বাড়ির যেন অন্ধকারের সঙ্গে একেবারে মিশে যায়। বাড়িটা অন্ধকার ভালোবাসে বোধহয়, তা না হলে সন্ধ্যা হলে এবং বেশ একটু রাত হয়ে গেলেও বাড়ির ভিতরে বা বাইরে আলো জ্বলতে দেখা যায় না কেন? কিন্তু বাড়িটার ভিতরে ও বাইরে যে ভালো রকমের আলোর ব্যবস্থা আছে তার প্রমাণ পাওয়া যায়। কারণ 1 মাস 2 মাস বা কয়েক মাস ধরে অন্ধকারের সঙ্গে যেন একটানা মাখামাখি করবার পর হঠাৎ কয়েকটা দিন অন্ধকারের সঙ্গে আড়ি করে দিয়ে আর আলো ছড়িয়ে এই বাড়ির রাতের জীবনটা হেসে ওঠে। বাড়ির জানলা দিয়ে আলো ঠিকরে পড়ে, বাড়ির বারান্দায় আলোর ডুম জ্বলজ্বল করে। যে সন্ধ্যায় এই বাড়িতে কোনো ব্যক্তির চায়ের নিমন্ত্রণ থাকে, শুধু সেই সন্ধ্যায় এবং সন্ধ্যার পর থেকে আরও 2-3 ঘন্টা পর্যন্ত বাড়িটা আভাময় হয়ে জংলা বাগানটাকেও হাসিয়ে দেয়। তা না হলে রোজই অন্ধকার। আকাশে চাঁদ থাকলেও বাড়িটার চেহারা জংলা বাগানের যত গাছের ছায়ার আবরণে আড়াল হয়ে লুকিয়ে থাকতে পারে। দেখে কিছুই বুঝতে পারা যায় না বাইরের বারান্দার ওপর কোনো মানুষ বসে আছে কি নেই। সন্ধ্যার পর বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে বারান্দার অন্ধকারে 2টি চেয়ারের ওপর বসে গল্প করে 2টি মানুষ, স্বামী আর স্ত্রী, পুষ্কর রায়চৌধুরী এবং নীরজা রায়চৌধুরী। নিবিড় প্রীতির ডোরে বাঁধা 2টি জীবনের তৃপ্তি গল্প করে। টুকরো টুকরো মিষ্টি ঝংকারের মতো মিষ্টি হাসির শব্দ উথলে ওঠে যতক্ষণ না বুড়ো খানসামা এসে ডাক দেয়, মেজ লাগ গয়া হুজুর। ততক্ষণ এইভাবে সংসারের এক টুকরো নিরেট অন্ধকারের নীড়ে একেবারে বুকে বুকে কাছাকাছি আর লাগালাগি হয়ে বসে থাকে পুষ্কর আর নীরজা। মাঝে একবার বুড়ো খানসামাকে ডাক দিয়ে জেনে নেয় নীরজা, আজ কী রান্না করছে খানসামা? পুষ্কর যা খেতে ভালোবাসে ঠিক তাই তো, চিকেন গ্রিল আর দেরাদুন চালের ভাত। 1 মুঠো মনাক্কা আর বাদাম ছেঁচে রাখতে বুড়ো খানসামাকে বলা হয়েছিল। ভুলে যায়নি তো খানসামা? হ্যাঁ, পুষ্করের আর একটা শখের অভ্যাস আছে। মেজ লাগিয়ে যতক্ষণ না বুড়ো খানসামা ডাকতে আসে ততক্ষণের মধ্যে 5 আউন্স হুইস্কির স্বাদ পেতে চায় পুষ্কর রায়চৌধুরীর সান্ধ্যকালীন তৃষ্ণাটা। নীরজা নিজের হাতে একটা ট্রের ওপরে হুইস্কি ঢালা ছোট একটা জার আর ক্রিস্টালের একটা গেলাস সাজিয়ে নিয়ে বারান্দার ছোট্ট টেবিলের ওপর রেখে দেয়। মাঝে মাঝে চেয়ার থেকে উঠে ক্রিস্টালের গেলাসে চুমুক দিয়ে দিয়ে আর পায়চারি করে ঘুরে ঘুরে নীরজার সঙ্গে গল্প করতে থাকে পুষ্কর রায়চৌধুরী। জংলা চেহারার বাগানের গাছপালার ফাঁকে ফাঁকে হাজার হাজার জোনাকি যেন গুচ্ছ ধরে মিটমিট করে জ্বলছে। দেখলে হাসি পায়। গুচ্ছ গুচ্ছ কতগুলি দুর্বল লোভের পোকা মিছিমিছি আলোর ঝলক ছড়াবার চেষ্টা করছে। পুষ্কর রায়চৌধুরী হেসে ফেলে, জানো তো নীরজা, বাংলা কবিতায় জোনাকিকে বলে খদ্যোত। হাসতে হাসতে কেশে ফেলে পুষ্কর রায়চৌধুরী, খদ্যোত? কি ভয়ানক ভাষা রে বাবা! কিন্তু এই খদ্যোত দেখে ঘেন্না করে বাংলা কবিতা পড়াই ছেড়ে দিয়েছি।
কথাটা ঠিকই, বাংলা কবিতা পড়া ছেড়েই দিয়েছে পুষ্কর, কিন্তু কবে ছেড়েছে সেটা নীরজার জানা নেই। কিন্তু ঘেন্না করে বাংলা কবিতা পড়া ছেড়ে দিয়েছে বলে ভালোবেসে ইংরেজি কবিতা পড়ে থাকে, এটাও সত্যি নয়। শুধু বাংলা কবিতাকে কেন, সারা সংসারের সব আলো ছায়াকে বোধহয় ঘৃণা করে পুষ্কর রায়চৌধুরী। এই জংলা বাগানের ইউক্যালিপটাসের ঠিক মাথার ওপরের আকাশে যে চাঁদ ভাসতে থাকে, সে চাঁদের দিকে তাকিয়েও থাকতে ইচ্ছে করে না, ভালোই লাগে না, এবং ঘৃণাই করে বোধ হয়। সরকারি চাকরি নিতে ইচ্ছে করে না, ন্যায়ও নি পুষ্কর, কারণ দেশের সরকারকে মনে প্রাণে ঘৃণা করে পুষ্কর। দেশি ক্যাপিটালিস্টগুলোকে দেখলেই গা ঘিন ঘিন করে। কাজেই কোনো দেশি কনসার্নে সার্ভিস নেওয়া সম্ভব নয়। বিদেশি মার্চেন্টগুলিকে ইতর বলে মনে হয়। ওদের কাছে চাকরি করা পুষ্কর রায়চৌধুরীর সম্মানে পোষায় না। এ সবই জানে নীরজা। পুষ্কর রায়চৌধুরী যা বলেছে মনে প্রাণে তাই বিশ্বাস করেছে, এবং নীরজা নিজের চোখেই দেখেছে মানুষের ছায়া আর ছোঁয়াও পুষ্করের সহ্য হয় না। তাই ট্রেনে চড়তে ঘৃণাবোধ করে, এবং গত 5 বছরের মধ্যে এই শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারেনি পুষ্কর। তার একমাত্র কারণ হলো, জানে নীরজা, মানুষের ভিড়ের ছোঁয়াচ বড় ঘেন্না করে পুষ্কর, সহ্য করতেই পারে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বলতে বলতে হেসে ফেলে পুষ্কর। নীরজার সঙ্গে গল্প করতে করতে কথাগুলি পুষ্করের গলার একটা অদ্ভুত স্বরের বিদ্রূপে মাঝে মাঝে নাকি সুরের ধিক্কারের মতো বেজে ওঠে। আমি সত্যি সব কিছু ঘৃণা করি নীরজা, ভগবান টগবান সমাজ টমাজ সব কিছুকে, আমার অদৃষ্টকেও আমি ভয়ানক ঘৃণা করি নীরজা। ভালোবাসি শুধু। নীরজাকে বুকে জড়িয়ে ধরে নীরজার মুখটাকে চুমোয় চুমোয় ভরিয়ে দেয় পুষ্কর। পুষ্করের কথাগুলিকে উইস্কির প্রলাপ বলে মনে করে না নীরজা। নীরজা জানে মানুষটা শুধু একজনকে ভালোবেসে এবং শুধু একজনেরই ভালোবাসার জোরে সারা সংসারের সব আলো ছায়াকে ঘৃণা করেও খুশি হয়ে আছে। নীরজা পুষ্করকে ভালোবাসে, এটাই যেন পুষ্করের জীবনের একমাত্র অহংকার। এবং নীরজার জীবনটাও যেন একটা জেদ। পৃথিবীর কত গবেট কুৎসিত আর ইতর মানুষ বছরের লক্ষ টাকার সুখ ভোগ করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শুধু পুষ্কর নীরজার জীবনের 15 বছরের সঙ্গী। শোবার আগে নীরজার কপালটা যার ভালোবাসার চুমো না পেলে ঘুমই আসে না নীরজার। সেই মানুষটা টাকার অভাবের জন্য সামান্য চিকেন গ্রিল আর 5 আউন্স উইস্কির স্বাদ থেকে মাঝে মাঝে বঞ্চিত হয়। টাকার কথা চিন্তা করতে হয়। নীরজার বুকের ভিতরেও যেন একটা প্রচণ্ড অভিযোগের আগুন ধিক ধিক করে জ্বলে। এই পৃথিবী আর এই সংসারের সব কিছুর ওপর একটা নির্মম ঘৃণায় কঠোর হয়ে উঠেছে নীরজার বুকটা। এত মানুষ সুখে আছে, শুধু কষ্ট পাবে কি তারই স্বামী? নীরজার জীবনের বিরুদ্ধে অদৃষ্টের এই চক্রান্তের আহ্লাদ কি ছিন্ন ভিন্ন করে দেওয়া যায় না? পুষ্কর বলে, আমি কোনো ভয়কে ভয় বলেই মনে করি না, কারও পরোয়া করি না। তুমি থাকতে আমার অদৃষ্টের কোনো বদমাইশি আমাকে জব্দ করতে পারবে না। বলতে বলতে প্রায় চেঁচিয়ে হেসে ফেলে পুষ্কর, এবং আজ পর্যন্ত যে জব্দ করতে পারলও না সেটা তোমারই ভালোবাসার জন্য। নীরজার খোপার ওপর হাত দিয়ে কি যেন খুঁজতে থাকে পুষ্কর। নীরজা বলে, কি করছো? পুষ্কর হাসে, একটা খদ্দত।
টোকা মেরে জোনাকিটাকে নীরজার খোপা থেকে ফেলে দিয়ে হঠাৎ একটু আশ্চর্য হয়ে ফটকের দিকে তাকায় পুষ্কর। কে আসছে? আজ তো কারো আসবার কথা নয়। ফটকের কাছ থেকে ছায়াটা আস্তে আস্তে হেঁটে বারান্দার কাছে পৌঁছতেই গভীর স্বরে হাঁক দেয় পুষ্কর। কে? আমি হেমন্ত। হেমন্ত? কোন হেমন্ত? পুষ্করদা কথা বলছেন বোধ হয়। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনে উঠতে। আমি আপনার শ্যামলী বৌদির ভাই। শ্যামলী বৌদির ভাই? হেমন্ত? ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পুষ্কর রায়চৌধুরীর জেঠতুতো দাদার স্ত্রী সেই শ্যামলী বৌদি যে আর বেঁচে নেই সে কথা জানে পুষ্কর, এবং মনেও আছে। বিয়ের পর নীরজাকে দার্জিলিংয়ের বাড়িতে রেখে এসে কার্সিয়াংয়ে শ্যামলী বৌদির বাড়িতে যখন গিয়েছিল পুষ্কর, তখন এই হেমন্তরীর সঙ্গে সকাল সন্ধ্যে টেনিস খেলে বেশ কটা দিন আনন্দ করা গিয়েছিল। সেই হেমন্ত আজ এতদিন পরে এখানে এই সন্ধ্যাতে কেমন করে আর কিসের জন্য আসে? হেমন্ত বলে, আমি একটা চাকরি নিয়ে হঠাৎ এখানে এসে পড়েছি পুষ্করদা। আজই জানতে পেরেছি আজকাল আপনি এখানে এই বাড়িতে থাকেন, তাই ইচ্ছা হলো একবার আপনার সঙ্গে দেখা করে আসি। তাছাড়া বৌদির সঙ্গেও দেখা হবে, ওকে তো আমি আজ পর্যন্ত দেখিনি। বারান্দার থামের গায়ে হাত রেখে সুইচ টেপে পুষ্কর। দপ করে আলো জ্বলে ওঠে। পুষ্করও যেন দপ করে হেসে ওঠে। এই যে তোমার বৌদি। আলোটা আর পুষ্কর রায়চৌধুরীর হাসিটা দপ করে জ্বলে উঠেছে, কিন্তু বোধহয় সেজন্য হেমন্তর চোখ দুটো ওভাবে ধাঁধিয়ে যায়নি। পুষ্করদার স্ত্রী নীরজা বৌদির রূপ, কি অদ্ভুত রূপ! মনে হয় নীরজা বৌদির মুখে ওরকম সুন্দর একটা হাসি শিউরে উঠেছে বলেই আলোটা জ্বলে উঠেছে। নমস্কার বৌদি। নীরজার দিকে হাত তুলে অভিবাদনের ভঙ্গি করে বারান্দার ওপরে উঠে দাঁড়ায় হেমন্ত। নীরজা মাথা ঝুঁকিয়ে নমস্কারের ভঙ্গি করে। বসুন। পুষ্কর এবং নীরজা দুজনেই চোখে চোখে একটা পরামর্শের বিনিময় হয়ে যায়। দুজনের মনে একই প্রশ্ন, কেমন ধরনের মানুষ হেমন্ত? বাড়ির ভেতরে নিয়ে গিয়ে চায়ের টেবিলের কাছে বসতে অনুরোধ করা উচিত? এমন মানুষ কি? পুষ্কর বলে, এখানে কিসের কাজে এসেছো হেমন্ত? কেমন চাকরি? আমি সেটেলমেন্টের কাজে এসেছি, সার্ভেয়ারের চাকরি। মাত্র 150 টাকার মাইনেতে স্টার্ট পেয়েছি। বাবা মারা যাবার পর থেকে বাড়ির যা অবস্থা হয়েছে তাতে এই 150 টাকাই আমার একটা সৌভাগ্য। পুষ্কর আর নীরজা দুজনেই চোখের উজ্জ্বল কৌতূহল যেন হঠাৎ একটা হতাশার আঘাত পেয়ে অপ্রসন্ন হয়ে যায়। মুখ ফিরিয়ে বাগানের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে নীরজা। পুষ্করও হাতের ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে ওঠে। আচ্ছা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। এখন তাহলে বলতে বলতে ভেতরের ঘরের দিকে চলে যাবার জন্য এক পা বাড়িয়ে এগিয়ে দিয়ে পুষ্কর বলে, তুমি এখন এসো তাহলে হেমন্ত। হেমন্তর বিহ্বল চাহনিটা যেন হঠাৎ চমকে ওঠে। একটা সুস্বপ্নের শোভা হঠাৎ ছিঁড়ে গেলে যেমন করে চমকে ওঠে ঘুমন্ত চোখ। চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায় হেমন্ত। হ্যাঁ, হঠাৎ এসে আপনাদের একটু বিরক্ত করে ফেললাম বোধহয়। আচ্ছা, আসি তবে পুষ্করদা। এখানে তোমাদের কাজ কতদিন চলবে? পুষ্কর জিজ্ঞেস করে। বোধহয় মাস কয়েকের মধ্যেই শেষ হয়ে যাবে। কাজটা বোধহয় নিতান্ত ম্যানুয়াল কাজ। কি কি বললেন? দৌড়োদৌড়ির কাজ বোধহয়, নাকি? তা তো বটেই, প্রায় রোজই গায়ে গায়ে আর মাঠে মাঠে ঘুরতে হয়। আজই তো সকাল থেকে বিকেল পর্যন্ত সেলিমপুরের সব আবাদি জমির জরিপ শেষ করে তবে। সেলিমপুর? হ্যাঁ, সেলিমপুরের মুরগির খুব সুনাম শুনেছি। কথাটা ঠিকই, দামও বেশ সস্তা। কিন্তু তোমার পক্ষে কি সম্ভব হবে? কি?
ডজন 2 মুরগি একটা ঝাঁকায় ভরে আমার এখানে যদি পাঠিয়ে দিতে পারো তবে। হেমন্ত হাসে। খুব পারা যাবে। চলে গেল হেমন্ত এবং সুইচ টিপে আলো নিভিয়ে দিয়ে হেসে ওঠে পুষ্কর। একটা খদ্দত। হেসে ফেলে নীরজা। বুড়ো খানসামা এসে ডাক দেয়, মেজ লাগায়া হুজুর। যেমন নতুন ম্যাজিস্ট্রেট দত্তগুপ্ত তেমনি আরও অনেকে পুষ্কর রায়চৌধুরীর এই আর্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠায় সাহায্য করবার আগ্রহ নিয়ে এই বাড়িতে এসেছেন, চা খেয়েছেন আর চলে গিয়েছেন, এবং প্রত্যেকেই কিছু না কিছু টাকা সাহায্য করতে বাধ্য হয়েছেন। কেউ 500, কেউ 1000, কেউ আরও কিছু বেশি। যিনি 5 টাকা সাহায্য করবেন বলে মনে করে পুষ্কর রায়চৌধুরীর এই বাড়িতে চায়ের টেবিলে এসে বসেছেন, তিনি শেষ পর্যন্ত 500 টাকা সাহায্য করেছেন এবং ব্যাপারটাও হয়েছে। যিনি একবার চাঁদা দিয়েই মনে করেছিলেন যে যা দেবার ছিল তা তো দেওয়া হলো, তিনিও শেষ পর্যন্ত আশ্চর্য হয়েছেন, কারণ তাকে আরও 3 বার এসে এই বাড়ির চা টেবিলে বসতে এবং আরও 3 বার চাঁদা দিয়ে চলে যেতে হয়েছে। দত্তগুপ্ত ভেবেছিলেন যে 100 টাকা দিয়ে তিনি পুষ্কর রায়চৌধুরীর জীবন ও সাধনার প্রতি তার মমতা ও শ্রদ্ধার কর্তব্যটা সেরে দেবেন। কিন্তু পুষ্কর রায়চৌধুরীর এই বাড়ির চা এর পেয়ালা হাতে তুলে নেবার পর দত্তগুপ্তের ভাবনা যেন এলোমেলো হয়ে গেল। পুষ্কর রায়চৌধুরী বলে, আপনি 300 টাকা দেবেন, ভালো কথা, আমি খুশি হয়ে এই সামান্য টাকাকে আপনার অসামান্য সহৃদয়তার উপহার বলে গ্রহণ করব। কিন্তু এছাড়া আপনি যদি শুধু চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মুখার্জিবাবুকে একবার বাংলোতে ডাকিয়ে নিয়ে এসে শুধু একটু বলে দেন যে। কি বলবো? দত্তগুপ্তের গলার স্বর হঠাৎ যেন একটু বিরক্ত হয়ে চমকে ওঠে। পুষ্কর বলে, মুখার্জিবাবু যেন সরকারি কন্ট্রাক্টর পার্থসারথীবাবুকে একটু বলে দেয় যে। কি? পার্থসারথীবাবু যেন অন্তত 5,000 টাকা আমার এই আর্ট ইনস্টিটিউশনের জন্য দান করেন। জানেনই তো, পার্থসারথীবাবু হলেন টাকার কুবের। পুষ্কর রায়চৌধুরীর ইচ্ছা আর উদ্দেশ্যর সব ডিটেলস যেন এইবার স্পষ্ট হয়ে একেবারে খোলাখুলি ভাষায় কি ভয়ানক গুঞ্জনের মতো বাজতে শুরু করে দিয়েছে। দত্তগুপ্তের চোখের দৃষ্টিটা হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠে। পুষ্কর রায়চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে দত্তগুপ্ত। তারপরেই দত্তগুপ্তের চোখের চাহনি শক্ত হয়ে ওঠে। না, পুষ্কর রায়চৌধুরীর পরামর্শের এই গুঞ্জনকে যেন ঘৃণা করে চেঁচিয়ে ওঠেন দত্তগুপ্ত। আপনি ভেবে দেখুন মিস্টার দত্তগুপ্ত। পুষ্কর রায়চৌধুরীর 2 ঠোঁটে একটা লালচে হাসি জ্বলতে থাকে। না, ভেবে দেখার কিছু নেই। পাশের ঘর থেকে দরজার পর্দা সরিয়ে এই ঘরের চায়ের টেবিলের কাছে আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসে একটি রঙিন মূর্তি। বিরক্ত দত্তগুপ্তের দিকে 2 হাত তুলে ছোট্ট একটি কোমল অভিবাদনের ভঙ্গি নিবেদন করে হেসে ওঠে পুষ্কর রায়চৌধুরীর স্ত্রী নীরজা। নমস্কার। নমস্কার। পাল্টা অভিবাদন জানাতে গিয়ে দত্তগুপ্তের হাত দুটো যেন এক বিস্ময়ের হঠাৎ আবেশ সহ্য করতে চেষ্টা করে এবং চোখের শক্ত চাহনিটা টলমল করে ওঠে। পুষ্কর রায়চৌধুরী বলে, দেখে খুশি হও নীরজা, ইনি মিস্টার দত্তগুপ্ত, আমাদের দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু ওর সামনেই বলে দিতে আমার একটুও বাধবে না, ওর মতো রিফাইন্ড মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। অফিসারদের কথা ছেড়েই দাও, বড় বড় আর্টিস্টদের কথাই ধরো, তারাও অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসতে শেখেনি। নীরজা হাসে। দেখে খুশি হয়েছি এবং জেনেও সুখী হলাম, আমার সৌভাগ্য। রূপ তো অনেক নারীরই আছে, কিন্তু পুষ্কর রায়চৌধুরীর স্ত্রী নীরজার মতো এমন মনোহারার রূপ খুব কম দেখতে পাওয়া যায় বললেও কম হয়।
এবং পুষ্কর রায়চৌধুরীর স্ত্রী যে এত বড় রূপসী, এই সত্য শহরের খুব কম মানুষের চোখে দেখে উপলব্ধি করবার সৌভাগ্য হয়েছে। কারণ এই বাড়ির বাইরে কখনোই বের হয় না নীরজা। পথ দিয়ে যেতে যেতে এই বাড়ির বারান্দা ও জালনার বা বাগানের গাছের ছায়ার কাছে নীরজাকে দাঁড়িয়ে থাকতে যারা দেখেছে, তারা শুধু দূর হতে দেখা ফুলের স্তবকের মতো একটা শোভাকেও দেখেছে। কেউ কল্পনাও করতে পারবে না নীরজার চোখের তারাতে কি সুন্দর একটা দ্যুতিময় তীব্রতা চিকচিক করে জ্বলে। নীরজার ঠোঁট দুটো কি অদ্ভুত, এক রঙিন হাসির ঝংকারি। নীরজার বুটিদার জামদানির আঁচলটা যখন কাঁধের কাছ থেকে একটু আলগা হয়ে সরে যায়, তখন নীরজার ঘাড় ও গলার গড়নও যেন একটা ছন্দের বিস্ময়ের মতো উথলে ওঠে। সেই সঙ্গে গলার সোনার হারটাও দুলে ওঠে, আর ঝিক করে হেসে ওঠে হাড়ের লকেটের হীরাটা। লাল পাউডারে মাজা এবং প্রায় অর্ধেক খোলা বুকের রঙও যেন শিউরে হেসে ওঠে। হাতের কাপের শূন্যতার দিকে তাকিয়ে নীরজা রায়চৌধুরীর চোখে ছোট্ট একটা মিষ্টি ভ্রুকুটি ফুটে ওঠে। এ কি? বলতে বলতে দত্তগুপ্তের চেয়ারের কাছে এসে দাঁড়ায় নীরজা। আর এক কাপ চা নিন মিস্টার দত্তগুপ্ত। দত্তগুপ্ত বিব্রত হয়ে বলেন, না না না, আর নয়, ডাক্তারের নির্দেশ আছে। নীরজা রায়চৌধুরীর গলার স্বর হঠাৎ মৃদু হয়ে যায়। টেবিলের ওপর হাত রেখে আর মাথা ঝুঁকিয়ে দত্তগুপ্তের একেবারে চোখের কাছে মুখটা এগিয়ে নিয়ে যেন একটা নিবিড় অনুরোধের নিঃশ্বাস ছাড়ে নীরজা, যেন পৃথিবীর কেউ শুনতে না পায়। আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলে নীরজা, আমার অনুরোধ, প্লিজ। নীরজার খোপার সৌরভ, নীরজার পাউডারে মাজা বুকের সৌরভ এবং সেই সঙ্গে নীরজার সেই অদ্ভুত চোখের দ্যুতিময় তীব্রতা যেন সিক্ত হয়ে আবেদন করছে, আর এক কাপ চা খান মিস্টার দত্তগুপ্ত। দত্তগুপ্ত ব্যস্তভাবে বলেন, বেশ তো, আর এক কাপ চা খাবো, তাতে আর। পট তুলে হাতে নিয়ে দত্তগুপ্তের পেয়ালায় চা ঢালতে থাকে নীরজা। নীরজার মুখের দিকে তাকিয়ে থাকে পুষ্কর। বলে, আমার আর্ট ইনস্টিটিউশনের জন্য বিল্ডিং তৈরির টাকা তোলবার একটা উপায় হিসেবে আমি মিস্টার দত্তগুপ্তকে একটা চেষ্টা করবার জন্য অনুরোধ করেছি নীরজা, কিন্তু উনি বোধহয় একটু বিরক্ত হয়েছেন। দত্তগুপ্ত বলেন, না না না, সে কি কথা, বিরক্ত কেন হব? দত্তগুপ্তের মুখের দিকে দু চোখের চাহনি একেবারে অপলক করে দিয়ে তাকিয়ে থাকে নীরজা। দত্তগুপ্তের চোখের কত কাছে নীরজার মুখটা। নীরজার চোখের তারার মধ্যে দত্তগুপ্তের গলার লাল টাই এর লাল ছায়াটা কাঁপছে। ফিসফিস করে যেন নিঃশ্বাসের শব্দ দিয়ে দত্তগুপ্তের কানের কাছে এসে কথা বলে নীরজা, যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন, কিন্তু এখানে আসতে ভুলবেন না, আমার অনুরোধ। দত্তগুপ্ত বলেন, আসবো বই কি, নিশ্চয়ই আসবো। সিগারেট ধরিয়ে আর মুখ ভরা ধোয়া ফুরফুর করে ছেড়ে দিয়ে পুষ্কর বলে, আমার প্রস্তাবটা যখন আপনার কাছে এতই কঠিন বোধ হচ্ছে তখন। দত্তগুপ্ত লজ্জিতভাবে বলেন, কঠিন ঠিকই, কিন্তু যাগে, এমন কিছু কঠিন নয় যে। পুষ্কর বলে, তাহলে মুখার্জিবাবুকে বলে পার্থসারথীবাবুর কাছ থেকে অন্তত 1,500 টাকা আপনি পাইয়ে দেবেন বলে আশা করতে পারি? হ্যাঁ, আশা করতে পারেন বই কি। হেমন্ত তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। সেলিমপুর থেকে এক ঝাঁকা মুরগি মুটের মাথায় চাপিয়ে দিয়ে এবং নিজেও মুটের সঙ্গে এসে এই বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়েছে। হেসে উঠেছে পুষ্কর, হেসে উঠেছে পুষ্করদার স্ত্রী নীরজা বৌদি। হেমন্ত হাসে, আপনার জন্যে আরও কতকগুলি অদ্ভুত জিনিস এনেছি বৌদি। সর্বনাশ! একটা লাজুক অস্বস্তির শিহর সামলাতে গিয়ে রুমাল দিয়ে মুখ ঢাকে নীরজা।
হেমন্ত বলে, অভয়নগরের মেলা দেখতে গিয়েছিলাম, জিনিসগুলি সেখানেই কিনেছি। জিনিসগুলি হলো লাল টুসটুসে 1000 লিচুর একটা গুচ্ছ, একটা সাঁওতালি চিরুনি, গালার তৈরি একটা ঝাঁপি আর পিতলের একটা পিলসুজ। পিলসুজের গায়ে সামান্য একটু মিনার কাজ আছে, গড়টা মন্দিরের মতো। বাহ, চমৎকার জিনিস। মুখ থেকে সিগারেটের ধোঁয়া ফুরফুরিয়ে ছড়িয়ে দিয়ে হেসে ওঠে পুষ্কর। আপনি খুশি হলেন তো বৌদি? নীরজার মুখের দিকে তাকিয়ে অদ্ভুত রকমের একটা আশা বিহ্বল চাহনি তুলে তাকিয়ে থাকে হেমন্ত, যেন নীরজা বৌদি খুশি হলে হেমন্তর বুকের সব নিঃশ্বাস আর ধমনীর সব রক্তকণা খুশি হয়ে যাবে। নীরজা বলে, যখন এত সব দামি দামি জিনিস এনেছেন তখন খুশি হতেই হচ্ছে। হেমন্ত চেঁচিয়ে ওঠে, এমন কিছু দামের জিনিস নয় বৌদি, সব শুদ্ধ 9 টাকা দাম পড়েছে। তার কি এমন দাম? পুষ্করদার বিয়েতে আমি উপস্থিত হতে পারিনি, আপনাকে সামান্য একটা উপহার দেবার চান্স পাইনি। আজ যখন চান্স পেয়েছি তখন ওয়েল ডান হেমন্ত। হেসে হেসে কাশতে থাকে পুষ্কর। তোমার তোমার উপহার পেয়ে নীরজার নিশ্চয়ই ধন্য হয়ে গিয়েছে। যে কাজের জন্য এসেছিল হেমন্ত, সে কাজ শেষ হয়েই গিয়েছে এবং কথাও ফুরিয়ে গিয়েছে। কিন্তু এখনই যে চলে যেতে হবে, চলে যাওয়া উচিত, সে কথা যেন ভুলেই গিয়েছে হেমন্ত। নীরজা বৌদির চোখের সামনে বসে থাকা একটা মুহূর্তের অনুভব যেন একটা বিপুল তৃপ্তির স্বর্গ। নীরজার মুখের দিকে যেরকম মুগ্ধতার আবেশ নিয়ে তাকিয়ে থাকে হেমন্ত, তাতে এই ধারণাই করতে হয় যে ভয়ানক ভুল করেছে খদ্দরটা। অন্ধকার ছেড়ে প্রচণ্ড একটা আলোর দিকে লুব্ধ হয়ে তাকাতে গিয়ে ঝলসে গিয়েছে চোখ। তাই বসে থাকতে পারছে না, চলেও যেতে পারছে না, শুধু ছটফট করছে। এখন এসো তবে হেমন্ত। পুষ্করের কথায় হেমন্তর আত্মাটা যেন হঠাৎ সাবধান হয়ে চমকে ওঠে। আর দেরি না করে চলে যায় হেমন্ত। মুখের ওপর রুমাল চাপা দিয়ে হাসতে থাকে নীরজা। দত্তগুপ্তও তার প্রতিশ্রুতির সম্মান রক্ষা করেছেন। কন্ট্রাক্টর পার্থসারথী বাবু খুশি হয়ে এসে 5000 টাকা দিয়ে গিয়েছেন, কারণ এই সামান্য ত্যাগের বিনিময়ে মিস্টার দত্তগুপ্ত আর মুখার্জিবাবুর কাছ থেকে তিনি যে উপকার পেয়েছেন তার দাম 5000-এর 10 গুণেরও বেশি। 3 মাইল রোড আর 3টে ব্রিজ তৈরির কন্ট্রাক্ট পেয়েছেন পার্থসারথীবাবু। কিন্তু মিস্টার দত্তগুপ্ত আরও 2 বার এ বাড়িতে এসে চা খেয়ে যাবার পর তৃতীয়বার হঠাৎ কেন যেন সাবধান হয়ে গেলেন। হঠাৎ সন্দেহ করেন দত্তগুপ্ত, পুষ্কর রায়চৌধুরীর বাড়ির এই চায়ের টেবিলও যেন একটা ভয়ালো ইন্দ্রজাল। দত্তগুপ্ত বলেন, না, আমার কাছে আপনি আর টাকার দাবি করবেন না। পুষ্কর হাসে, ভালো কথা। অনেকক্ষণ চুপ করে বসে থাকেন দত্তগুপ্ত। টেবিলে চায়ের পট নেই, নীরজাও আসছে না। দত্তগুপ্ত বলেন, মিসেস রায়চৌধুরী কোথায়? পুষ্কর হাসে, বলতে পারছি না। ভয় পেয়ে চমকে ওঠে দত্তগুপ্তের চোখ দুটো। তারপর যেন তাড়া খাওয়া একটা ভীরু ছায়ার মতো ধরফর করতে করতে ঘর ছেড়ে চলে যান। পাশের ঘরে মুখে রুমাল চাপা দিয়ে খিলখিল করে হেসে ওঠে নীরজা রায়চৌধুরী। মিস্টার দত্তগুপ্তের জানতে ও বুঝতে একটু সময় লেগেছিল যে পুষ্কর রায়চৌধুরীর আর্ট ইনস্টিটিউট ও কাগজপত্রে আঁকা আর লেখাঝোকা করা একটা ইন্দ্রজাল। ওটা স্বর্গত বিবি রায়চৌধুরীর ছেলের জীবিকা। অনেকের কাছ থেকে অনেক টাকা আদায় করেছে পুষ্কর রায়চৌধুরী,
কিন্তু সে টাকা দিয়ে কোনো ভবন নির্মাণের জন্য 1 ডজন ইটও কেনেনি। ভয়ানক এক ভুলের লজ্জা থেকে পালিয়ে যাবার জন্য শেষ পর্যন্ত ইচ্ছে করে আর অনেক চেষ্টা করে মুঙ্গেরে বদলি হয়ে চলে গেলেন দত্তগুপ্ত। দত্তগুপ্তের মতো আরও অনেকে বুঝতে দেরি করেছে, কিন্তু বুঝে ফেলবার পর তারা আর এই বাড়ির ছায়ার কাছেও আসেনি। লজ্জা পেয়ে কিংবা রাগ করে অথবা হতাশ হয়ে তারা সরে গিয়েছে। সন্ধ্যা আর রাত্রির অন্ধকারে বাড়িটার আশেপাশে গাছের গা ও মাথা ছেয়ে জোনাকির আলো কি ভয়ানক দপদপ করে। বাড়িটাকে একটা অভিসন্ধির দুর্গ বলে মনে হয়। যে একবার ঢুকেছে সে অন্তত একটা মোটা অঙ্কের চেক উৎসর্গ না করে ফিরে আসতে পারেনি। যে টাকা একবার এই বাড়ির চায়ের টেবিলের কাছে এসেছে সে টাকা এখান থেকে আর ফিরে যেতে পারেনি। কিন্তু কি আশ্চর্য, সেই সব মানি আর ধনীদের কারও মনে এমন সাহসের সঞ্চার দেখা দিল না যে একদিন এসে পুষ্কর রায়চৌধুরীকে একটা ঘৃণার ধিক্কার শুনিয়ে দিয়ে চলে যায়। স্টেভেডার মিস্টার কাঞ্জিলাল কলকাতা থেকে হাওয়া বদল করতে এই শহরে এসে কিছুদিন হলো আছেন এবং পুষ্কর রায়চৌধুরীর সঙ্গে প্রথম আলাপেই মুগ্ধ হয়ে পুষ্কর রায়চৌধুরীর আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাকে 200 টাকা দিয়ে সাহায্য করবার জন্য এই বাড়িতে এসে চা খেয়ে গিয়েছেন। তার সঙ্গে নগদ আরও 2000 টাকা ছিল। সেই 2000 টাকাও চায়ের টেবিলের ওপর, অর্থাৎ নীরজা রায়চৌধুরীর সেই সুন্দর চোখের দ্যুতিময় চাহনির সামনে সঁপে দিয়ে তারপর বিদায় নিয়েছেন মিস্টার কাঞ্জিলাল। দেখছো নীরজা, মিস্টার কাঞ্জিলালের কাছে ঠিক 2000 টাকা রয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! কাঞ্জিলাল আশ্চর্য হয়েছেন। কিসের আশ্চর্য পুষ্করবাবু? নীরজার মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে পুষ্কর। তুমি ওরকম লজ্জায় মরে গিয়ে একেবারে নীরব হয়ে আছো কেন নীরজা? চায়ের পট হাতে নিয়ে মিস্টার কাঞ্জিলালের কাপে চা ঢালতে ঢালতে আরও লজ্জিতভাবে লাজুক হাসির মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় নীরজা। পুষ্কর বলে, কাল রাতে নীরজা একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে মিস্টার কাঞ্জিলাল। স্বপ্ন? হ্যাঁ, কে যেন একজন নীরজার কানের কাছে এসে বলছে, তোমার একখানা অয়েল আঁকবার জন্য কলকাতার আর্টিস্ট যে 2000 টাকা চেয়েছে সে টাকা আমি দেব, তুমি আপত্তি করতে পারবে না। আমি তোমার গত জন্মের বন্ধু। পুষ্করের মুখের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে হাসতে থাকে নীরজা। তুমি একটু চুপ কর তো। মিস্টার কাঞ্জিলাল নীরজার মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করেন, অদ্ভুত, খুব অদ্ভুত স্বপ্ন। নীরজার চোখ ছলছল করে ওঠে। নীরজার নিঃশ্বাসের বাষ্প মিস্টার কাঞ্জিলালের কানের ওপর ছড়িয়ে পড়তে থাকে, আর সেই সঙ্গে নীরজার চাপা গলার একটা কাতর অনুরোধের স্বরও কাঞ্জিলালের কানের কাছে ফিস ফিস করে ওঠে। আমার একটা স্বপ্নের ওপর আপনি কোনো মায়া টায়া দেখাবেন না। আপনি আমার কেউ নন। না, তা হয় না। আপনার ধমক ধামক আমি গ্রাহ্য করব না মিসেস রায়চৌধুরী। এই 2000 টাকা আমি এখানেই রেখে যাব। কাল আবার আসছেন তো? কাঞ্জিলালের মুখের দিকে অপলক চোখের ভেজা ভেজা চাহনি তুলে ধরে এবং সেই চাহনিকে চোখ বুজে নিংড়ে দিয়ে প্রশ্ন করে নীরজা। কাঞ্জিলাল বলেন, দেখি, আসতে তো ইচ্ছে করছেই, বাট কিন্তু। নীরজার গলার স্বর যেন চারদিকের একটা উৎকর্ণ সংসারের ভয়ে ভীরু হয়ে ফিস ফিস করে। আসবেন মিস্টার কাঞ্জিলাল, আমি আশায় থাকব। বারবার কয়েকবার এসেছিলেন কাঞ্জিলাল, কিন্তু শেষের সেইবার
কি যেন সন্দেহ করে ভ্রুকুটি করে, অর্থাৎ বেশ বিরক্ত হয়ে পুষ্করের মুখের দিকে তাকিয়ে রইলেন। না মিস্টার রায়চৌধুরী, 1000 টাকা পারবো না, বড় জোর 100 টাকা দিতে পারি। পুষ্কর হাসে। তাই দিন তাহলে। 100 টাকার চেক পুষ্করের হাতে তুলে দিয়ে কাঞ্জিলাল বলেন, নীরজা দেবীকে এখনো দেখছি না কেন? পুষ্কর বলে, বেঁচে আছেন, কিন্তু হাতের ঘড়ির দিকে পুষ্কর তাকিয়ে বলে, কিন্তু বেশ রাত হয়েছে মিস্টার কাঞ্জিলাল। কাঞ্জিলালের চোখ দুটো জ্বলে ওঠে। সেই মুহূর্তে ঘর ছেড়ে চলে গেলেন কাঞ্জিলাল। পাশের ঘরে মুখের উপর রুমাল চেপে খিলখিল করে হেসে হেসে ছটফট করে নীরজা। আজ আর কারও এ বাড়িতে চা খেতে আসার কথা নেই, আজও না, কালও না। এবং দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে যাবার পরেও এই বাড়িতে চায়ের জন্য লোলুপ হয়ে ছুটে আসবে এমন কোনো উদ্ভ্রান্তের সন্ধান পায়নি পুষ্কর রায়চৌধুরী। মিসেস জোনসের হোটেলে গিয়ে একবার খোঁজ নিয়ে এসেছে পুষ্কর। শুধু জানতে পারা গিয়েছে মল্লিক ব্রাদার্স নামে একটা কোল কোম্পানির কনিষ্ঠ ভ্রাতা একজন পি মল্লিক কিছুদিন পরে আসবেন, 1 মাস থাকবেন এবং শিকারের শখ মিটিয়ে চলে যাবেন। বুড়ো খানসামা আজকাল রাত্রিবেলায় মেজ লাগিয়ে যখন ডাক দেয়, তখন খাবার টেবিলে গিয়ে শুধু আটার পরোটা আর তরকারি আর সামান্য 1 বাটি পায়েস দেখে নীরজার চোখ দুটো ছলছল করে। এই খাবার খেতে পুষ্করের যে একটুও ভালো লাগে না, ভালো করে জানা আছে নীরজার। ছলছল চোখ দুটো যেন হঠাৎ দপ করে জ্বলে ওঠে। অদৃষ্টের এই চক্রান্ত ভেঙে গুঁড়ো করে দেবার জন্য বুকের ভেতরে একটা দুরন্ত জেদ ছটফট করতে থাকে। চেঁচিয়ে ওঠে নীরজা, পি মল্লিকের খবর কি? পুষ্কর বলে, এখনো কোনো খবর নেই, খুব সম্ভব আর 1 মাস পরে আসবে। 1 মাসের একটা দিন যেন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে পার হতে থাকে। এরই মধ্যে মাঝে মাঝে যে আসে আর চলে যায় সে হলো হেমন্ত। 2 আউন্স হুইস্কি শেষ হয়ে যাবার পর পুষ্করও একদিন বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, খদ্দরটা যেটাকে দিয়ে কোনো কাজই হবে না সেটা কিন্তু ঠিক নিয়ম করে মাঝে মাঝে আসছে। ডেভিলের কথা মনে পড়তেই ডেভিল এসে হাজির হয়। কি অদ্ভুত সত্য কথা। ফটকের দিকে তাকিয়ে হেসে ওঠে পুষ্কর। সত্যিই তো, খদ্দরটা আসছে নীরজা। বারান্দার আলো জ্বলে ওঠে আর হেমন্ত এসে বারান্দার উপরে উঠেই হাসতে থাকে। বৌদির জন্য একটা নতুন জিনিস এনেছি। নতুন জিনিসই বটে, 1 সের চিনির পাখি, অর্থাৎ গোলাপি রং এর কতগুলি নিরেট মিষ্টি শরীরের চিল হাঁস আর কবুতর। হেমন্ত বলে, হীরাগঞ্জে গিয়েছিলাম, সেখানে একটা দোকানে এগুলিকে দেখতে পেয়েই ইচ্ছে হলো বৌদির জন্য কিনে নিয়ে যাই। পুষ্কর বলে, কিন্তু তোমার হাতে এত বড় একটা ব্যাগ কেন হেমন্ত? হেমন্ত বলে, হীরাগঞ্জে এখন ক্যাম্প পড়েছে কি না, স্টাফের প্রায় সকলেই সেখানে আছে। কাল হলো মাইনের তারিখ। ট্রেজারি থেকে টাকাটা নিয়ে যাবার জন্য সুপারিনটেন্ডেন্ট আমাকে পাঠিয়েছেন। কত টাকা? 1002 হবে। পুষ্কর বলে, তুমি বেশ ক্লান্ত হয়েছ মনে হচ্ছে হেমন্ত। হেমন্ত বিনয়ের সঙ্গে বলে, আমাদের মতো মানুষের আবার ক্লান্তি কিসের পুষ্করদা, এসব খাটুনি গ্রাহ্যই করি না। পুষ্কর বলে, হেমন্তকে আজ চা না খেয়ে চলে যেতে দিও না নীরজা। নীরজা ডাকে, আসুন। এবং তারপর আর কতক্ষণই বা সময় লাগে সেই চায়ের টেবিল এবং পুষ্কর রায়চৌধুরীর চোখে সেই উজ্জ্বলতা, নীরজা রায়চৌধুরীর চোখের তারায় সেই দ্যুতিময় তীব্রতা।
চায়ের পট হাতে তুলে নিয়ে হেমন্তর পেয়ালার চা ঢালতে থাকে নীরজা। পুষ্কর বলে, তোমার নীরজা বৌদি তোমাকে কি যেন বলতে চায় হেমন্ত, কিন্তু লজ্জার জন্য বলতে পারছে না। বলুন বৌদি। নীরজা বৌদির মুখের দিকে তাকাতে গিয়ে হেমন্তর চোখ দুটো অপলক হয়ে যায়, যেন নীরজা বৌদির মুখের একটা কথা শোনার জন্য হেমন্তর অদৃষ্টটা পিপাসিতের মতো এতদিন ধরে নিদারুণ প্রতীক্ষার দুঃখ সহ্য করছিল। পুষ্কর বলে, 1,000-2 টাকা নীরজার বড় দরকার ছিল। আজ ব্যাংক বন্ধ ছিল, কালও হয়তো বন্ধ থাকবে, কাজেই টাকা তুলতে পরশু হয়ে যাবে। অথচ কাল সকালেই টাকাটা নীরজার ভয়ানক দরকার, না পেলে নীরজার ভয়ানক অপমানের ব্যাপার হবে। বৌদির অপমান? হেমন্তর চোখ দুটো কুঁচকে যায়, যেন হেমন্তর বুকের হাড়ে একটা চোট লেগেছে। পুষ্কর বলে, হ্যাঁ হেমন্ত, নীরজার এক গরিব বান্ধবী তার মেয়ের বিয়ের খরচের জন্য নীরজার কাছে সাহায্য চেয়েছে। নীরজাও 2,000 টাকা দেবে বলে কথা দিয়েছে। কাল সকালেই টাকা নিতে আসবে নীরজার বান্ধবী। আপনি যদি এখনই চেক লিখে দেন আমাকে পুষ্করদা, তবে আমি এই রাতেই একটা চেষ্টা করে দেখতে পারি। কী চেষ্টা করবে? আগরওয়ালার গদিতে গিয়ে চেকটা ক্যাশ করে আনতে পারি। আগরওয়ালা আমাকে বেশ একটু খাতির করে। তা হয় না হেমন্ত, সেটা আমার অপমান। পুষ্কর রায়চৌধুরীর টেবিলের দেরাজে নগদ 2,000 টাকা থাকে না, একথা বাইরের মানুষকে জানানোর অর্থ পুষ্কর রায়চৌধুরীর প্রেস্টিজ নষ্ট করা। হেমন্ত উদ্বিগ্ন হয়, তাহলে কি উপায় হবে? পুষ্কর বলে, তুমি যদি একটু সাহস করো তবেই উপায় হতে পারে। আমি আমি কি সাহস করতে পারি বলুন? তুমি তোমার এই টাকা নীরজাকে 2 দিনের জন্য লোন দাও। হেমন্ত বলে, সর্বনাশ! এই যে পরের টাকা, স্টাফের পেমেন্টের টাকা, এ টাকা আমি কেমন করে দিই বলুন? আমি আর কিছু বলতে চাই না হেমন্ত। যাকগে, হেমন্তকে আর 1 কাপ চা দাও নীরজা। হেমন্তর কাপে চা ঢালে নীরজা, কিন্তু চায়ের কাপের দিকে নয়, হেমন্তর মুখের দিকে তাকিয়ে নীরজার সুন্দর চোখের বড় বড় পাতাগুলি কাঁপতে থাকে। নীরজা বৌদি কি দুঃখিত হলেন? অপরাধীর মতো ক্ষমাভিক্ষু চাহনি তুলে ছটফট করে ওঠে হেমন্ত। আমি বড় দুঃখিত বৌদি, বিশ্বাস করুন, সম্ভব হলে আমি নিশ্চয়ই আপনাকে এই টাকাটা দিয়ে যেতে পারতাম। নীরজার নিঃশ্বাস যেন শিরশির শব্দ করে কেঁপে কেঁপে বুকের ওপরে পড়ে থাকা লকেটের হীরাটাকে কাঁপাতে থাকে। সম্ভব যখন নয় তখন দেবেন না। হেমন্ত বলে, কিন্তু আপনাকে যে কাল বড় অপ্রস্তুত হতে হবে। হবে বই কি, কিন্তু সেজন্য আপনি ভাববেন কেন? সত্যি না ভেবে থাকতে পারছি না বৌদি। আমি আপনার এমন কোনো আপনজন নই যে আমার মান অপমানের জন্য আপনার এত ভাবনা করবার দরকার হতে পারে। এত শক্ত কথা বলবেন না বৌদি। আপনাকে নিতান্ত আপনজন বলে মনে করি বলেই। নীরজার গলার স্বর হঠাৎ মৃদু হয়ে ফিসফিস করে, বিশ্বাস করি না। হেমন্তর নিঃশ্বাস যেন দুঃসহ একটা বেদনা সহ্য করতে গিয়ে মৃদু হয়ে এবং বিপুল অনুনয়ের বেদনায় ফিসফিস করে, বিশ্বাস করুন বৌদি। তবে প্রশ্ন করে নীরজা। নীরজার চোখের তারার সেই ভয়ানক সুন্দর দ্যুতিময় তীব্রতা ঝিকঝিক করে জ্বলতে থাকে। হেমন্ত যেন আনমনার মতো বিড়বিড় করতে থাকে, ওরা চোর বলে সন্দেহ করবে,
সাসপেন্ড করবে, চাকরিটাও যাবে, জেলও হতে পারে। কিন্তু নীরজা বৌদির খোপার সৌরভ যেন হেমন্তর করুণ হৃৎপিণ্ডটার চারদিক ঘিরে ছুটোছুটি করছে। চেঁচিয়ে ওঠে হেমন্ত, ঠিক আছে, ঠিক আছে, আপনি টাকাটা নিন বৌদি, দাও, আমার কাছেই দাও। হাত বাড়িয়ে দিয়ে টাকার ব্যাগটা হাতে তুলে নিয়ে টেবিলের একপাশে হাতের কাছেই রেখে দেয় পুষ্কর। নীরজার কপালের ওপর ছোট ছোট ঘামের ফোঁটা চিকচিক করে হাসছে। রুমাল দিয়ে মুখের হাসি চাপা দিয়ে ঘরের ভিতরের দিকে চলে যায় নীরজা। হেমন্ত বলে, আজ তবে আসি পুষ্করদা। এসো। চলে যায় হেমন্ত, এবং তখনই শুনতে পায় পুষ্কর ভেতরের ঘরে রুমাল চাপা একটা সুন্দর মুখের অদ্ভুত এক উল্লাসের চাপা চাপা হাসির শব্দ যেন নেচে নেচে বাজছে। আস্তে আস্তে উঠে ভেতরের ঘরের ভিতর ঢুকে হেসে ওঠে পুষ্কর। খদ্দরটা শেষ পর্যন্ত একটা কাজ করে দিল নীরজা। এ কি, তুমি কি করছো নীরজা? নীরজার মুখের দিকে তাকিয়ে বুক ফাটা একটা বিস্ময়ের আর্তনাদ ছেড়ে তারপরেই একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পুষ্কর। শুনতে বড় ভুল করেছে পুষ্কর। নীরজা রায়চৌধুরী আজ আর রুমাল দিয়ে মুখের হাসি চাপছে না, চাপছে একটা ফোঁপানো কান্নার স্বর। খদ্দরটার জন্য? চেঁচিয়ে ওঠে পুষ্কর। কথা বলে না নীরজা, মুখ তুলে তাকায়ও না। তুমি বড় বেশি হাঁপাচ্ছ, বড় বেশি কান্না কাঁদছ নীরজা। দাঁতের ওপর দাঁত চেপে কথা বলে পুষ্কর, কিন্তু কোনো উত্তর দেয় না নীরজা। মনে হচ্ছে খদ্দরটা যেন তোমারই সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে গিয়েছে। উত্তর দেয় না নীরজা। ছি, ট্রেচারি দাই নেম ইজ উইম্যান। আবার দাঁতে দাঁতে শব্দ করে যেন একটা ধিক্কারের জ্বালা আছড়ে দিয়েই নীরব হয়ে যায় পুষ্কর। চোখের চাহনিও ফ্যাল ফ্যাল করতে থাকে। পুষ্কর রায়চৌধুরীর অদৃষ্টের সব গর্ব অসহায় হয়ে গিয়েছে। পুষ্কর রায়চৌধুরীর জীবনের একমাত্র সান্ত্বনা, একমাত্র অহংকার, একমাত্র শান্তি হঠাৎ যেন একটা অভিশাপে বিষাক্ত হয়ে সর্বময় শাস্তির জ্বালা হয়ে উঠেছে। ছটফট করে চেঁচিয়ে ওঠে পুষ্কর, তুমি তুমি বোধহয় আর হাসতে পারবে না নীরজা। উত্তর দেয় না নীরজা। রুমাল দিয়ে চোখ ঢেকে নিথর হয়ে বসে থাকে। কিন্তু তুমি না হাসলে আমি বাঁচব কি করে? তবু উত্তর দেয় না নীরজা। পুষ্কর বলে, এখনই টাউনে গিয়ে হেমন্তের খোঁজ করে ওকে ওর টাকাটা দিয়ে আসি, কেমন? চোখের ওপর চাপা রুমালটা সরিয়ে দিয়ে এবার হেসে ওঠে নীরজা। এসো, এসো। কেমন লাগলো গল্পটা? জোনাকিদের নেচার হলো আলো দেখে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং সেই আলোতে পুড়ে মরে যায়। আমাদের সমাজের বিভিন্ন জায়গায়ও বিভিন্ন ধরনের নেচারের মানুষ রয়েছেন। আর সুবোধ ঘোষের গল্পের সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হলো প্রত্যেকটি গল্পের ক্যারেক্টারগুলি একে অন্যের থেকে অদ্ভুত রকমভাবে আলাদা। প্রত্যেকটা গল্প নতুন করে একটা নতুন রসের সঞ্চার করে, একটা নতুন অভিজ্ঞতা দিয়ে যায়। ভালোবাসা তো কত রকম হয়, ভালোবেসে একজন মানুষ অন্যজনের জন্য কত কিছু করতে পারে। আর কিছু মানুষ তাদের চিরচারিত যে চিন্তার ঘেরাটোপ সেখান থেকে বেরিয়েই আসতে পারে না। একটা ফলস ইনফ্যাচুয়েশন, একটা ফলস ধারণা, একটা ফলস অহংকার, সেগুলো নিয়ে সারা জীবন
একটা নিম্নমানের জীবন যাপন করে। সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমাটার কথা খুব মনে পড়ছে, খুব প্রাসঙ্গিক এবং রিলেটেবল। যাই হোক, নীরজা, পুষ্কর তারা তাদের মতো করে থাকুন, আর আমরা আরও গল্প শোনার আনন্দে নতুন নতুন ক্যারেক্টারদের চিনে নিই। ভালো থাকবেন সবাই, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।